অ্যাডভোকেট শিশির মনির, আপনি শুনছিলেন দুটো বিষয় একসাথে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত 5 তারিখের পরপরই আমরা দেখতে পেলাম, 5 তারিখ মানে 24-এর 5 আগস্টের কথা আমরা বলছি, এরপরে আমরা দেখতে পেলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা আছে, ব্যাংক থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা কিছু, যেটা আপনি একটু আগে শুনছিলেন, সেই সমস্ত জায়গায় আসলে জামাতে ইসলামী এবং তাদের বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে ক্ষমতায়ন বা সেই জায়গায় অবস্থান করছে, এবং তখন আসলে এটা নিয়ে খুব একটা কথা হয়নি, যেটা এখন বড় আকারে আলোচনায় আসছে যখন নতুন সিদ্ধান্ত আসছে। এর যদি কোনো ব্যাখ্যা থাকে, পাশাপাশি বৈঠকে কি কি কর্মসূচির দিকে আপনারা যাবেন, একটা ধারণা একটু দিয়ে দেবেন আমাদেরকে। জি, আমরা এক্সপেক্ট করব যে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতির কথা বলছে, শেষ পর্যন্ত তারা কন্টিনিউ করবে। We will be happy to see if they will continue. কিন্তু at the same time আমরা সরকারকে ওয়ার্ন করছি যে আপনাদের মধ্যে থেকে যে বা যারা যেখানে যে অবস্থায় কারাপশনের সঙ্গে ইতোমধ্যে জড়িত হয়েছে, you should take stern action against them. আর দ্বিতীয় কথা যেটি আপনি বলছেন, অফেন্স ইজ অলওয়েজ অফেন্স। আমরা এক্সপেক্ট করব বিএনপি উইল টেক অলসো ভেরি ক্রিয়েটিভ স্টেপস, যে ফ্যাসিস্ট আমলে জামাত ইসলামের মালিকানা থেকে জবরদস্তি করে ডিজিএফ এর মাধ্যমে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে জামাতের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে হস্তান্তর করতে বাধ্য করেছে, বিএনপি ন্যায় বিচার যদি কায়েম করতে চায়, তারা এগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত দিবে। দ্যাট উড বি আওয়ার এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট। এখানে ইন বিটুইন আর কিছু করবে না। এখানে ডাকাতদের কবলে পড়ে মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো জামাত ইসলামের লোকেরা হারিয়েছে, যারা তিলে তিলে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল, তারা জানে এর পেইনস এবং সাফারিংস কত কঠিন। এবং আমি নিজে সাক্ষী, একজন এমডি সাহেবকে ধরে নিয়ে রেডিসন হোটেলে ডিজিএফ এর লোকেরা জোর করে বসিয়ে বাধ্য করে স্বাক্ষর নিয়ে এমডির পদ থেকে পদত্যাগ করে আরেকজনকে এমডি বানানো হয়। তারপর তিনি বাধ্য হয়ে আমেরিকা চলে যান। চমৎকার। মানে এটাতে আসলে আপনার বক্তব্যের কেউ দ্বিমত পোষণ করবে না, কারণ যেটা বলেছেন উনি যদি এই যে সুন্দর একটা কথা বললেন, 5 তারিখের পরে ওনারা যদি অন্তর্বর্তী যে সরকার আসলো সেই সরকারকে বলতেন যে আমাদের এইগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো জোর জবর করে দখল করে নিয়েছে, এগুলো আমাদেরকে ফিরিয়ে দিন, তাহলে কিন্তু সরকার ফিরিয়ে দিতে পারত। আজকে এই প্রশ্নটা আসতো না। আমরা একেবারে শেষের দিকে তো শিশির মনিরের বক্তব্যটা শেষ করব, এবং শিশির মনির একটা বিষয় কি একটু বলবেন, মানে এটা আপনি যেটা বললেন যে যেই প্রতিষ্ঠানের মালিক ছিল জামাত, যেটা দখল হয়ে গেছে, সেটা সুনির্দিষ্ট একেবারে প্রক্রিয়া মেনে জামাতের কাছে সেটা দিয়ে দেয়া। আবার যদি এরকম হয় যে কোনো একটা প্রতিষ্ঠান জামাত দখল করে আছে, সেটা যদি আসল মানুষের কাছে ফেরত দেওয়া হয়, তখন আসলে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে কিনা জামাত, যে প্রক্রিয়াটাই ভুল ছিল, ওটা আসলে জামাতেরই ছিল। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, দেখেন 82% শেয়ারের মালিক হয়ে গেছে এসালন একা। আপনারা যদি স্টোরিটা ভালো করে জানেন, তাহলে ইউ উইল সি এ রিট পিটিশন ওয়াজ ফাইলড বাই দি ইসলামী ব্যাংক ইটসেলফ, যেন ওই 82% শেয়ারকে ট্রান্সফার করতে না পারে। ওই 82% শেয়ার এখনো ফ্রিজ অবস্থায় আছে। ওই 82% শেয়ার আসলে কি করে পেল, এই কথাই আমি বলেছিলাম। এটা পেল হলো ওই 24টা ভুইফল কোম্পানির থ্রুতে। এই 24টা ভুইফল কোম্পানিকে সরকার, ইফ দে রিয়েলি টেক ইট সিরিয়াসলি and they are in favor of justice and equity, তাহলে তাদের উচিত হবে to conduct an independent inquiry on the matter. How the ownership was transferred to Esalon, how? এবং এই জায়গায় সত্যিকার অর্থে তারা ফ্যাক্টস ফাইন্ডিং করে পাবেন who were the original owner, যাদের কাছ থেকে জবরদস্তি করে অল্প প্রাইসে সিগনেচার ইবনে সিনা ট্রাস্ট 2% শেয়ারের মালিক ছিল, বাধ্য করে ট্রাস্টের চেয়ারম্যান। আর রেফারেন্সে যাব না, এবার কর্মসূচিটা নিয়ে একটু বলুন। তো আমি আর সেকেন্ড কথা হলো কর্মসূচির ব্যাপারে যে কথাটা বলেছেন, এটা এখনো আমি কোনো ডিসকাশন শুনি নাই, বাট সিন্স আজকে দিন শুরু হয়েছে, কালকে হয়তো দিনের বেলা শুনতে পারবো কি আলোচনা হয়। এজ অফ এট দিস মোমেন্ট আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো এটা কেন জানতে চাচ্ছি জানেন অ্যাডভোকেট শিশির মনির, আপনারাও ভালো করে জানবেন যে আমাদের দেশের সাধারণ মানুষ আসলে কর্মসূচি এবং কর্মসূচির পর মাঠ গরম, এটা দেখে অভ্যস্ত এবং অভিজ্ঞতা খুব একটা ভালো না। সে কারণে আসলে সবাই শঙ্কাবোধ করে যে কর্মসূচি মানেই হয়তো বিক্ষোভ, সমাবেশ, অবরোধ কিছু একটা। সেই জায়গা থেকে একটা ধারণা চাওয়া আর কি, যে আপনাদের দিক থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে। এর আগে আমরা দেখেছি 2 দফা যখন হলো তখন গণসংযোগ ছিল, বিক্ষোভ সমাবেশ ছিল, এবার নতুন কিছু থাকবে কিনা?
আমি আপনাকে বলছি যে দিস ইজ এ কম্বাইন্ড ডিসিশন মেকিং প্রসেস। জি এটার সঙ্গে আরো অনেকগুলো রাজনৈতিক দল জড়িত আছেন। আমি আপনাকে ইন অ্যাডভান্স আই শুড নট সে এনিথিং। আচ্ছা, বলা যাবে না, এটা হয়তো আলোচনার পরে, বৈঠকের পর আমরা জানতে পারবো। তাই তো? অ্যান্টিসিপেশন করে আমি কিছু বলতে চাই না, দ্যাট মে বি রং। আই শুড নট সে এনিথিং বুঝতে রং। পারছি। জি, আপনি আছেন আমাদের এখানে। হ্যাঁ, বলাটা ঠিক। ঠিক আছে। আমি একটু আক্তার যেমন বলছে আপনার কাছে আসতে চাই, মানে জিনিসটা হচ্ছে হয়তো আমরা আর কয়েক ঘন্টা অপেক্ষা করব। সকালবেলা বৈঠক হবে 11টার সময়, যদি ভুল না করে থাকি, সেই বৈঠকের পর আমরা জানতে পারবো। কিন্তু একটা বিষয় তো সবার মাথায় রাখা উচিত, যে যারাদেরকে আসলে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তারাও তো একটা সুযোগের অপেক্ষায় আছে। কখন দুই পক্ষের মধ্যে একটা কিছু তৈরি হবে, মাঝখানে একটা ক্যাওয়াস তৈরি হবে, তারা আবার চলে আসার সুযোগ পাবে। সরকার কতটা সেদিকে ভাবছে? কারণ সরকার তো শুরু থেকে বলছে কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি কাম্য না। দেখেন, আপনি যথার্থ একটি গুরুত্বপূর্ণ টপিক এর অবতারণা করেছেন। আমরা এই গণতান্ত্রিক, আমি এটা বারবার আমি আপনাকে বলছি, জাতি, আপনার যেটা প্রত্যাশা, জাতিরও প্রত্যাশা, আমারও একজন নাগরিক হিসেবে, আমি একজন সংসদ সদস্য হিসেবে না, যে এই ফেসিস্টরা 17 বছর আমাদের উপর যা জুলুম নিপীড়ন করেছে, গুম খুন করেছে, তারপর একটি গণতান্ত্রিক যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা যেন কারণ অকারণে বিরোধিতার সাথে বিরোধিতা বা মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এইসব কারণে আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদে জড়ানোর ফলে ফ্যাসিস্টরা যেন সেই সুযোগটা না হয়। সরকার ফিল করছে, আপনারা ফিল করছেন, বিরোধী দল করছে, অফ কোর্স আমরা ফিল করছি। বিরোধী দল কি করছে? না, বিরোধী দল তো এটা প্রথম দিন থেকে আমরা দেখলাম যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম দিনে একটা যুদ্ধংদেহী ভাব সংসদে। আমি একজন সংসদ সদস্য হিসেবে, আমি যদিও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারপরে এটা পার্লামেন্টে যা দেখেছি, আপনারা সাংবাদিক হিসেবে যা দেখেছেন, একটা যুদ্ধংদেহী ভাব। এবং মানে এটা সংসদ কিন্তু এটা বাইতুল মোকাররম বা পল্টন ময়দান না। সংসদে রীতিনীতি আছে, আচার আচরণ, বিধিবিধান আছে। আর আমরা সবমাত্র সংসদে গিয়েছি, এই সংসদে আজকে 55 দিন হয়েছে। আর প্রথম দিন থেকে আমরা যা দেখলাম, এটা আসলে মনে হয় কারো কাম্য না। আমরা আশা করব যে এই সংসদটা সব কিছুর কেন্দ্রবিন্দু হবে। যে কোনো মত দ্বিমত, মত ভিন্নতা আলাপ আলোচনার মাধ্যমে আমরা নিরসন করব। এবং যে কোনো বিষয়ে যখন আমরা এটা আসলে সবারই প্রত্যাশা থাকবে। অনেক সময় বাকি, 5 বছরের মধ্যে মাত্র 55 দিন গিয়েছে। তবে আশা করব সরকারকে সহযোগিতা করার জন্য। মাননীয় সংসদ সদস্য এটা তো ভাববেনই যে বিরোধী দল, এখন যে বিরোধী দল পার্লামেন্টে আছে, এটা অতীতের মতো আসলে না। এরা আসলে তারুণ্য, একই সঙ্গে অভিজ্ঞ, সবার একটা সম্মেলন। এবং সেই জায়গা থেকে আসলে আমি 10 সেকেন্ড আপনার সাথে যোগ করি। এখানে তারুণ্য ও বয়স্ক আছেন, কিন্তু এটা আমি যদি বলি, এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, ব্যাপক ঘাটতি আমি দেখেছি। আর এটা মানে সংসদ আর রাজপথকে একভাবে বিবেচনা করলে বা একই ভাষায় কথা বললে, তাহলে মনে হয় স্বাভাবিক ভাষায় কথা বলাটা, যিনি স্পিকার আছেন তিনি প্রতিটা অধিবেশনে কিছু না কিছু শেখাচ্ছেন, হ্যাঁ, যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আমি বিশ্বাস করি যে কিছুদিন পরে অবশ্য ওনারাও হয়তো বুঝতে পারবেন যে এটা হয়তো এইভাবে সংসদে আমাদের বিহেভ করা ঠিক না। আমি চেষ্টা করতে চাই মেডিসিন পড়াশ আপনাকে দিয়ে, যেটা দিয়ে আপনি আসলে শুরুটা করছিলেন, যে এখন পর্যন্ত একটা ভোট আয়োজন থেকে শুরু করে সবকিছুর মধ্য দিয়ে মানুষ একটা স্থির পরিবেশের মধ্যে দিয়ে আসছে। পরবর্তীতে যদি আমরা এরকম পার্লামেন্টে যেটা হচ্ছে না, সেটার জন্য তো রাজপথে নামবে বিরোধী দল, স্বাভাবিক ব্যাপার। সেটা কি সময় হয়েছে যে পার্লামেন্টে হচ্ছে না, আমি নিশ্চিত হয়ে গেছে দেখে এখন আমাকে? দেখেন, বিরোধী দলের রাজপথে নামার অধিকার গণতান্ত্রিক, আমি এটাকে নেগেটিভলি দেখি একদম। বাট যদি এই মানে পার্লামেন্টে অর্থাৎ রাজপথে নামার কোনো কার্যক্রমের জন্য যদি ফ্যাসিবাদকে ফিরে আসার কোনো সুযোগ তৈরি করে দেয়, এবং একই সাথে যদি আঞ্চলিক এবং আন্তর্জাতিক অর্থাৎ পশ্চিমা আধিপত্যবাদের এই কোনো ফিরে মানে বাংলাদেশকে অষ্টপৃষ্ঠে আটকে ধরার কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে থাকে, তাহলে এটা নিয়ে আমার আপত্তি আছে। স্পেসিফিকভাবে আমি বলতে চাই, আমাদের এই যে সাবেক উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ভুঁইয়া, তিনি বলেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল 2029 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায়, মানে ইলেকশন না হোক এবং অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকুক, তারা এটা বলেছিলেন, তারা চেয়েছিল ডিপ স্টেট। এবং আজকে আবার আমরা কয়েকজন সদস্যের কাছে মুখ থেকে শুনতে পাচ্ছি এবং তাদের দিক থেকে যে এই 26-27 সালে একই ধরনের আন্দোলন হতে পারে,
একই ধরনের প্রশ্ন ওঠে যে এটা কি ডিপ স্টেটের প্রত্যাশা কিনা, এটা এর সাথে ডিপ স্টেটের চাওয়া আছে কিনা। যদি যে প্রশ্নটা তুললেন আশা করি কোন একটা আয়োজনে যদি এই ধরনের ঘটনা না থাকে, অর্থাৎ ফ্যাসিবাদকে আমি একেবারে 30 সেকেন্ডে কনক্লুশন করছি, 3টা পয়েন্ট। যদি ফ্যাসিবাদ ফিরে আসা, আঞ্চলিক অর্থাৎ ভারতীয় বা পশ্চিমা মার্কিন কোনো আধিপত্যবাদের নিগড়ে রাষ্ট্রকে আটকে রাখার কোনো ষড়যন্ত্র যদি না থাকে, এবং ডিপ স্টেটের এই আন্দোলনের পিছনে ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্র না থাকে, গণতান্ত্রিকভাবে বিরোধী দল রাজপথে যেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। আমি এটা নেগেটিভ কিছু দেখি না। অনেক